নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম আজকে আমাদের গ্রাম বাংলার অনেক দিন পর ঘটনা আসে। আমাদের যিনি দিদিভাই আজকে ঘটনাটা শেয়ার করেন, দিদিভাই বলেন আজকে যেই ঘটনার সাক্ষী আমরা সবাই হব, এই ঘটনাটা দিদিভাইয়ের নিজের দিদিমার মুখে শোনা। ঘটনাটাই যাওয়ার আগে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও। আচ্ছা, এবার আমি তোমাদের ঘটনাটা বলি। দিদিভাই বলেন, তুমি আমার মেয়ের বয়সী, আমি কিন্তু তোমার থেকে অনেক বড়। আজকে এই ঘটনাটা আমি তোমাকে শেয়ার করছি। তোমার নিয়মিত আমি শ্রোতা, তোমার দুটো চ্যানেলের ঘটনা আমি শুনি, কমেন্টও করি। দিদিভাই বলেন যে এই ঘটনাটা আমার দিদিমার মুখে শোনা। আমার দিদিমা আমার মাকে বলেছিলেন, আমার মা আমাকে বলেন, ইভেন আমার দিদিমা যখন বেঁচে ছিলেন তখন কিন্তু আমার দিদিমার মুখেও আমি ঘটনাটা শুনি। আমার দিদিমা বলেন, আমরা ছোটবেলায় আমার দিদিমা আমার মা ওনারা একটা প্রত্যন্ত গ্রামে বসবাস করতেন। ওই সময় গ্রামে কোনো আলোর ব্যবস্থা ছিল না। কোনো বিয়ে বাড়ি যদি হতো তাহলে পারে কিন্তু হ্যাচাক লাইট বলে একটা লাইট ছিল, আজ থেকে বহু বছর আগে, যেগুলো গ্রামে বিয়ের সময় ওই হ্যাচাক লাইট দিয়ে সাজানো হতো। খাবার জায়গায়, বিয়ের মণ্ডপে হ্যাচাক লাইটই ব্যবহার করা হতো। ওই সময় কারেন্টের কোনো রকম চল ছিল না। আমার দিদিমা বলে যে আমরা যখন পড়াশোনা করতাম আমাদের বাড়িতে লম্প জ্বলতো, হ্যারিকেন জ্বলতো। ওই সময় কেরোসিন তেলের ব্যবহারটা খুব তখন ছিল। আমি ছোট থেকে অনেকবার আমার দিদিমা যতদিন বেঁচে ছিলেন দিদিমার কাছে আমি প্রায় শুনতাম। আর আমার মায়ের মুখেও আমি বেশ বড় হওয়া পর্যন্ত আমি কিন্তু এই ঘটনাটা শুনি। আমার বেশ কিন্তু ভয় লাগে, আর সাথে খুব মজাও লাগতো। ভূতের গল্প শুনতে কার না ভালো লাগে, আর সেটা আবার যদি সত্যি হয়। আমাদের দিদিভাই বলেন, শোনা, আমার যে দিদিমা ছিলেন তখন সবে সবে বিয়ে হয়ে আসে গ্রামে। আমার দাদু ছিলেন একজন স্কুল মাস্টার মশাই। ওই সময় আজ থেকে 85 বছর আগে। তো যেইটুনিক আমার দাদু একজন শিক্ষিত গ্রামের ভদ্রলোক ছিলেন, যার কারণে গ্রামের প্রতি কটা মানুষ আমার দাদু, আমার দিদিমা, হচ্ছে আমার মা, সবাই মানে গ্রামের সবাই খুবই স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা করতেন। তো আমার যে দিদিমা যখন প্রথম বিয়ে হয়ে আসে গ্রামে, তখন এতটা করে ঘোমটা দিয়ে রাখতো, কারণ ঘোমটা দেওয়ার চলটা ছিল ওই সময়। তো বাড়িতে কেউ আসুক আর বাড়ির মধ্যে একাই থাকুক, ঘোমটা সবসময় টানা থাকতো। তো এরকমই এক সন্ধেবেলা বলছে, তখন তো কারেন্টের ব্যবস্থা ছিল না, চারিদিকে সন্ধ্যা হলে সব বাড়িতে গ্রামের প্রদীপ জ্বলতো। উঠোনে প্রদীপ জ্বলতো, চারপাশে তুলসী যে মঞ্চ ছিল সেখানে প্রদীপ জ্বলতো। এমনকি বাড়ির ভেতরেও অনেক সময় রান্নার ক্ষেত্রে বড় যে মাটির প্রদীপ সেগুলো বাড়িতে তৈরি করা হতো। সেই প্রদীপের মধ্যে পোলতে তেল দিয়ে সেগুলো জ্বলতো, ওর মধ্যেই বাড়ির নানা যাবতীয় কাজ হতো। আর গ্রামে তখন বলে রাখি, সন্ধ্যা 7টা 7:30 মানে সবাই ঘুমিয়ে পড়তো। তখন গ্রামে কিন্তু সন্ধ্যাবেলা কারোর বাড়িতে গিয়ে দেখে কাউকে পাবে না, ঝাঁকনা অবস্থায় সবাই ঘুমাচ্ছে। তো আমার দিদিমা বলেছিলেন, এরকমই এক সন্ধ্যাবেলা আমি উঠোনে দাঁড়িয়ে পুজো দিয়ে দাঁড়িয়ে রয়েছি। উঠোনে দাদুর অপেক্ষা করছে, যে দাদু হাটে গেছে, হাট থেকে এখনো আসছে না, এত দেরি তো হাটে গেলে হয় না। তো আমার যেটুকুনি দিদিমা সবসময় ঘোমটা টেনে থাকতো। এমনকি আমার দিদিমা না, ওই গ্রামে ওই সময় প্রত্যেক বাড়িতেই যারা মা, ঠাকুমা, বড় বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন তারা সবসময় ঘোমটা দিয়ে থাকতেন। তো বলছে, তখন একজন পাশের বাড়ির ওই মা যেখানে দাঁড়িয়ে রয়েছে উঠোনের পাশেই রাস্তা, মাটির রাস্তা গ্রামের, ওই পথ ধরে যাচ্ছে। তখন আমার মাকে বলেন, বউ ঠাকুরন
তুমি এখানে এই ভর সন্ধেবেলা দাঁড়িয়ে রয়েছো কেন? তখন আমার মা, মাথায় ঘোমটা টানা অবস্থায়, মা বলছে যে আমি দাঁড়িয়ে রয়েছি এখনো পর্যন্ত, মানে আমার মায়ের নাম করে বলে যে ওর বাবা এখনো বাড়ি আসেনি, আপনাদের মাস্টার মশাই, তাই জন্যই দাঁড়িয়ে রয়েছি। অনেকটা রাত হয়ে যাচ্ছে, এতক্ষণ তো আমরা শুয়েও পড়ি, প্রায় তখন 7টা বাজে। এত রাত আমার দাদু কোনো দিন করতেন না। তখন ওই যে পাশাপাশি বাড়ি যিনি যাচ্ছিলেন ওই পথ ধরে, তখন উনি বললেন যে হ্যাঁ, আমিও তো একটুখানি গ্রামের মোড়ে যাচ্ছি, ওখানে 2-3 জন এসছে। আসলে সামনে একটা গ্রামে কোনো সভা ছিল, গ্রামে কোনো সভা হবে, তার জন্য রাত করে সবাইকে ওই গাছতলায় ডেকেছে। হয়তো বউ ঠাকুরন, তুমি চিন্তা করো না, মাস্টার মশাই ওইখানেই আছে, সে বলে যায়। তো আমার দিদিমা নিশ্চিন্তে ঘরের ভিতর চলে আসে। এসে আমার মা তখন অনেক ছোট, আমার মায়ের তখন বয়স মোটামুটি ধরে রাখো ওই 1.5-2 বছর, একদম ছোট। তখন আমার মাকে এসে বলছে যে তুই ঘুমিয়ে পড়, আজকে তোর বাবার আসতে অনেক রাত হবে। দিদিমা বলে মাকে ঘুম পাড়িয়ে দেয়। এইবার বলে আমার দিদিমা অনেক অপেক্ষা করছে, রাত হচ্ছে, একে একে যারা ওই সবাই গেছিল গাছের তলায়, ওখান থেকে সবাই যে যার মতো কথা বলতে বলতে 2-3 জন দলে দলে বাড়ি ফিরে যাচ্ছে। এইদিকে আমার দাদুর আসার কোনো রকম মানে ঠিক নেই। তখন আমার দিদিমা প্রচুর ভয় পায় যে কিছু হলো না তো, এখনো পর্যন্ত মাস্টার মশাই তো আসলো না। তখন আমার দিদিমা বাইরে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছে, তখন দেখছে সবাই ওই সভা শেষ করে বাড়ি যাচ্ছে। তখন যারা দেখছে আমার দিদিমা ওখানে দাঁড়াতে, তারা বলছে যে কি হলো বউ ঠাকুরন, তুমি এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে রয়েছো? আমরা যখন গেলাম তখন তো তোমাকে দেখেছি, এখনো পর্যন্ত মাস্টার মশাই ফিরিনি। বলছে না, আপনাদের মাস্টার মশাই আপনাদের সাথে কি ছিল? তখন সবাই বলছে যে কই না তো, কেন তোমায় বলে যায়নি? তখন আমার দিদিমা বলছে যে না, আমাকে তো কিছু বলেনি যে কোনো সবাই যাবে, এরকম তো কোনো কথা হয়নি, কিন্তু উনি তো হাটে গেছেন। তখন বলছে বউ ঠাকুরন, হাট তো এখন রাত প্রায় 8টা বাজে, এখন তো হাট উঠে গেছে, হাট তো এত রাত পর্যন্ত থাকে না, তাহলে কি হলো, আমরা কি একটু পথে এগিয়ে গিয়ে দেখব? তখন আমার দিদিমা বলে যে আমিও যাব। তখন আমার দিদিমা ওই যারা আশেপাশে ছিলেন ওনাদের সাথে আমার দিদিমা যান। ওনারা না করেন তো আমার দিদিমা যেহেতু নাকি বিচলিত হচ্ছিল, চিন্তা করছিল, তো চলে যায়। এবার বাড়িতে কিন্তু তখন আমার মা একা ঘুমাচ্ছে। আমার দিদিমারও তো তখন বাচ্চা বয়স, বেশি বয়স না, আর অত না আমার দিদিমা মানে দাদুর চিন্তা করতে করতে অত মাথায় নেই যে একা মেয়েটাকে আমি ঘরে রেখে এসেছি। বলছে যখন খোঁজ 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 দাদু কোথায় গেল, তখন দেখছে যে দাদু একজনের দোকানে গেছে, সেই দোকানটা আমার দাদু মানে কিনবে, তার জন্য কথাবার্তা হচ্ছিল। আর বলে রাখি, আগেকারের যারা মানুষ ছিলেন না, তারা না পুরুষ মানুষরা বাড়িতে এসে তাদের বউকে কোনো কথা কিন্তু বলতেন না যে এইটা আমি করছি, ওটা হবে, এটা কিনেছি, এখানে দেখেছি, এসব কথা কিন্তু বলতেন না। এখন তো জেনারেশনটা অনেক পরিবর্তন হয়েছে, যেহেতু মেয়েরাও ছেলেদের মতো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, বাইরে বেরোচ্ছে। তখন তো কেউ বাইরে বেরোতো না, ঘরের মধ্যে থাকতো, আর পুরুষ মানুষরা যা বাইরে কাজ করতো সেটা বাইরেই গোপন থাকতো, সেটা কিন্তু ঘরে আসতো না। যখন আমার দিদিমা জানতে পারে যে দাদু একটা দোকান কিনবে বলে সেখানেই দোকানের যে মালিক রয়েছে তার সাথে কথা বলছে, ওখানে বসে আছে, তখন আমার দিদিমা গিয়ে কান্নাকাটি করে। তখন গ্রামে যারা নিয়ে যায় তারা বলছে ঠাকুরন তুমি কাঁদছো কেন? এই তো মাস্টার মশাই তো এখানেই রয়েছে। পাড়াতে মানে আমার মানে গ্রামে আমার দাদুকে সবাই মাস্টার মশাই বলে রাখতো। যাই হোক, তারপর যখন বাড়ি ফিরে আসে, আসার সময় তখন বাড়ির একদম উঠোনে সবাই ওই রাস্তা কেটে চলে যায়, আর তখন আমার দাদু আর দিদিমা বাড়ির উঠোনে ঢুকছে। তখন আমার দাদু দিদিমাকে বলছে আচ্ছা তুমি যে আমাকে খোঁজ করতে গেছো, মেয়েটা
কার কাছে রেখে গেছো? তখন বলছে, আরে হ্যাঁ তো, আমার তো মনেই নেই, ও তো ঘুমাচ্ছিল। এদিকে কিন্তু দরজা টরজা সব খোলা। তখন আমার দিদিমা দৌড়ে ঘরে গিয়ে ঢোকে। ঘরে গিয়ে যখন ঢোকে তখন দেখে যে বিছানার উপরে আমার মাকে শুবিয়ে রেখে গেছিল, ওই বিছানার উপরে কিন্তু আমার মা নেই। তখন রাত বাজে 9টা, পুরো মোটামুটি গ্রাম তখন ঘুমিয়ে পড়েছে। তখন দেখছে আমার দিদি মানে আমার মা ওখানে বিছানায় নেই। তখন কি হবে, মা তো চিৎকার করে কাঁদছে। দাদু তখন বলছে, তুমি কি সর্বনাশ করেছো, মেয়েটাকে রেখে দিয়ে তুমি চলে গেছো, তোমার কি কোনো জ্ঞান বলে কিছু নেই? আর তখন আমার দিদিমারও বয়স খুব বেশি না, খুব জোর হলে তখন ওই 16-17 বছর বয়স আমার দিদিমার। আর ওই সময় অনেক ছোট ছোট বয়সে বিয়ে দিয়ে দিত। তখন পুরো গ্রামের লোক এক জায়গায় হয়, চিৎকার মানে কান্নাকাটি শুনে, সব তো পাশাপাশি গ্রামের বাড়ি। তখন বলছে, কি হয়েছে কি হয়েছে? তখন আমার দাদু বলছে, দেখো এরকম আমাকে খোঁজ করতে গেছে তোমাদের বউ ঠাকুরন, এরকম আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না। তখন বলছে, সবাই গ্রামের মাস্টারমশাই কি বলছেন, আজকে আপনার মেয়েকে পাওয়া যাচ্ছে না, কালকে আমার বাড়ির মেয়েকে, আমার বাড়ির ছেলেকে পাওয়া যাবে না, কোথায় গেল? তখন সবাই ওই হ্যারোকিন নিয়ে, টর্চ নিয়ে সবাই খুঁজতে শুরু করে। কোথায় পাবে, কোথায় গেছে জানলে তবে তো পাবে। সেই বলে আমার মাকে 3 দিন খুঁজে পাইনি। আমার দিদিমা, আমার দাদু, গ্রামের লোক, ওই সময় তো অনেক মিল ছিল, গ্রামে তো বাড়ি ঘরও কম ছিল, হাতে গুনে 10টা বাড়ি পুরো গ্রামে। যখন সবাই খুঁজে পায়নি তখন পুরো গ্রাম একদম শ্মশান হয়ে যায়। কারণ তখন সবাই ভাবছে মাস্টার মশাইয়ের মেয়ে কোথায় গেল, 3 দিন হয়ে গেল, তার কোনো খবর নেই। এইদিকে আমাদেরও তো বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, তাদেরও তো কোনো না কোনো সময় এরকম হতে পারে, কোথায় গেল? তারে কি কোনো ডাকাত পড়লো, ডাকাত এসে মেয়েটাকে তুলে নিয়ে চলে গেল? মাস্টার মশাইয়ের ঘরে কি মেয়ে ডাকাতি হয়েছে? মানে গ্রামের তখন নানা রকম নানা মানুষের কথাবার্তা। এইদিকে আমার দিদিমা পুরো ভেঙে পড়ে। তারপর 3 দিন পর সন্ধ্যাবেলা আমার দিদিমা গোধূলি লগ্নে বসে সন্ধ্যা দিচ্ছে, আর তুলসী মঞ্চ সামনে বসে আমার দিদিমা কাঁদছে। আর আমার দিদিমা কাঁচা দেবতা তুলসী মাতা, তুলসী মাতাকে খুব খুব শ্রদ্ধা করতেন আর খুব মানত। তখন বলছে যে ওই যখন কাঁদছে, প্রদীপ ধরিয়ে ঠাকুরের সামনে বসে কাঁদছে, তখন দেখছে পায়ে আমার মায়ের নুপুর পরা ছিল, রূপোর ছোট ছোট 2টো নুপুর। আর তখন 2-2.5 বছর বয়স, বুঝতে পারছো, 2 বছর এরকম বয়স হবে। ওই সময় যে দিদিমা বাড়ি ছিল, ঠিক আমার দিদিমা বাড়ির পেছন সাইডে ছিল বাঁশ বাগান আর একটা বিশাল বড় পুকুর, তার পাশেই ছিল ধানের মাঠ, চাষের জমি। দেখছে পায়ের নুপুরের একটা ছুম ছুম করে সন্ধ্যাবেলা শব্দ হচ্ছে। বাড়ির পেছন দিক থেকে, ওই বাঁশ বাগানের ওখান থেকে কেউ একজন হেঁটে হেঁটে আসছে। তখন আমার দিদিমা বলছে, আমার মেয়ে নাকি, আমার মেয়ের তো পায়ে নুপুর ছিল। তখন আমার দিদিমা দৌড়ে যায় বাড়ির পেছনে, গিয়ে দেখে ওই বাঁশ বাগানের ভেতর থেকে আমার দিদি মানে আমার মা হেঁটে আসছে, আর আমার দিদিমা এটা নিজের চোখে ওখানে দেখছে। তখন আমার দিদিমা ছুটে গিয়ে ওই যে মানে তুলসী মঞ্চে যে প্রদীপটা দিয়েছিল, সেই প্রদীপটা হাতে করে তুলে নিয়ে এসে আলোতে দাঁড়িয়ে আলো দিয়ে সামনে নিয়ে দেখে যে আমার মা বাঁশবাগানের ভেতর থেকে আসছে। তখন আমার মা সাথে, তখন আমার দিদিমা প্রদীপটাকে মাটিতে রেখে ছুটে যায় মায়ের কাছে, গিয়ে বলছে, মারে তুই কোথায় ছিলি সেই 3 দিন, আমার কথা মনে পড়েনি? সে কাঁদতে কাঁদতে কোলে করে জড়িয়ে নিয়ে আসে ঘরে। তখন আমার যে দাদু মাস্টার মশাই, উনিও ওই সময় ছাতা নিয়ে বাড়ি ফিরছেন উনি। তখন বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি, না মেয়েকে পাওয়া গেছে। এইবার খুব ভালো, গ্রামের লোক সবাই তখন অবাক যে 3 দিন পর 2 বছরের বাচ্চা মেয়ে কোথায় ছিল, কি খেয়েছে? আমরা তো জানি হয়তো কেউ ডাকাত তুলে নিয়ে চলে গেছে। তখন
তো আর বাড়িতে কারো সোনা দানা থাকতো না, তখন তো সবাই গরিব, হয়তো ডাকাতি করতে এসছে, দেখেছে বাচ্চা মেয়েটা ঘুমাচ্ছে, নিয়ে চলে গেছে, এটা ধারণা গ্রামের লোকের। তখন সবাই জিজ্ঞেস করছে যে আমার মাকে, কোথায় ছিলিস তুই, কি খেয়েছিস? আমার মা ভ্যা ভ্যা করে কাঁদছে। এত লোক, গ্রামের সবাই, উঠোন ভর্তি লোক, উঠোনের মধ্যে মাকে বসিয়ে রেখেছে। তারপর যাই হোক, মাস্টার মশাই মানে আমার দাদু বলে যে আপনারা সব ফিরে যান, আমার মেয়েকে পাওয়া গেছে, কালকে বাড়িতে আমি সত্যনারায়ণের পুজো দেবো, আপনারা সবাই কিন্তু আসবেন। এইটা মানত করেছিলেন আমার দাদু, যে আমার মেয়েকে পাওয়া গেলে সত্যনারায়ণের পুজো দেওয়া হবে। যাক, ভালো কথা। বলছে আমাদের দিদি ভাই যে আমার মাও কিন্তু এখন বর্তমানে বেঁচে নেই, আমার মা কিন্তু মারা গেছে। কিন্তু ওই দিনের পর থেকে, যেই দিনকে সন্ধ্যায় আমার মা বাঁশবাগানের ভেতর থেকে আসে, তখন মায়ের 2 বছর বয়স। ওই 2 বছর বয়স থেকে আমার মা যত বড় হতে থাকে, মায়ের মধ্যে কিছু সুপার ন্যাচারাল পাওয়ার, সেটা আমার দিদিমা লক্ষ্য করত। যখন আমার বাবার সাথে বিয়ে হয়, আমার বাবা এমনকি শ্বশুর বাড়ির লোকজনও কিন্তু এটা লক্ষ্য করে। আমিও কিন্তু যতদিন মাকে পেয়েছি, আমিও কিন্তু লক্ষ্য করেছি আমার মা কিরকম ছিল। এবার বলি, আমার মা সবকিছু আগে থাকতে সাবধান করত, বলে দিত। গ্যাস, আমার মা ধরো গ্যাস যখন আসে, গ্যাসে রান্না হচ্ছে, আমার মা তরকারি পুড়ে যাওয়ার আগে বসে বলে দিত যে তরকারি কড়াইতে লেগে গেছে। মানে মায়ের মধ্যে অনেক রকম সুপার ন্যাচারাল পাওয়ার চলে আসে। আর যবে থেকে আমার মা ওই বাঁশবাগানের ভেতর থেকে পাওয়া যায়, তবে থেকে যত বড় হয়েছে, আমার দিদিমা বাঁচা ছিল, আমার দিদিমাকে কোনোদিন মা নাম করে ডাকেনি, মা বলে ডাকতো না আমার দিদিমাকে। মানে মা বলো, কাকিমা বলো, জেঠিমা, কোনো মানে সম্পর্ক দিয়ে কখনো ডাকতো না। যদি কিছু বলার হতো, কাছে এসে বলতো আমার এটা লাগবে বা আমি এটা খাবো। কিন্তু আমার বাবাকে বাবু বাবু করে কথা বলতো, কিন্তু মানে আমার দাদুকে সে বাবু বাবু করতো। কিন্তু আমার দিদিমা, তার তো মা হয়, কিন্তু কোনোদিন মা বলতো না। এই জিনিসটা নিয়ে আমার দিদিমার একটা আক্ষেপ ছিল যে আমার মেয়ে, আমার নিজের সন্তান, আমাকে মা বলে না। কিন্তু যখন 2 বছর বয়স, যখন 3 দিনের জন্য রাতে হারিয়ে যায়, তার আগেও পর্যন্ত 2 বছর বয়সেও কিন্তু মা 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 এরকম করে ঘরময় বলে বেড়াতো। কিন্তু 3 দিন পর আসার পর থেকে আমার দিদিমাকে মা বলে আর ডাকিনি, যত বছর আমার মা বেঁচে ছিল আর আমার দিদিমা বেঁচে ছিল। তারপর দিদিভাই বলেন যে সোনা, তুই বিশ্বাস করবে না, আমার মা আমাকে পরীক্ষার আগে আমাকে আমার মা বলতো যে তুই ইতিহাসে এত মার্কস পাবি বা তুই অঙ্কে এত পাবি। আমার মা না সব আগে থাকতে বলে দিত। ভালো করে পড়ে গেলাম, তারপরেও বলে দিত আমি সব লিখে এসছি। বললো তুই এই 4-এর ঘরে মার্কস পাবি, 40-42, কি তুই 5-এর ঘরে মার্কস পাবি। মা না এরকম ধরে বলে দিত। এবার যখন আস্তে আস্তে এই জিনিসটা সবাই জানতে পারে, তখন না মায়ের কাছে অনেকে আসতো, এসে মাকে বলতো যে দেখো না দিদি, এরকম আমার মেয়েটা পড়াশোনায় একদম খারাপ। বা কেউ আসতো, দেখো না মেয়েটার জন্য বিয়ের একটা পাত্র দেখেছি, পাত্রর বাড়িতে কিরম হবে, এরকম অনেকে আসতো। মা যেটা ভালো ভালো বলতো, যে খারাপ খারাপ বলতো, কোনো টাকা পয়সা না, আর কিন্তু এমনি মা বলতো, মায়ের মধ্যে পাওয়ারটা আসে। তারপর মা দেখতাম যে এইটা এবার হচ্ছে আসল, সেটা হচ্ছে আমাদের দিদিভাই বলে শোনা, আমি যত আস্তে আস্তে বড় হতে থাকি, আমার তখন 16 বছর 17 বছর বয়স, আমি কোচিংয়ে পড়তে যাই। তখন বাড়িতে পড়তাম কিন্তু নিজে, তখন কোচিংয়ে আমাদের যেহেতু তখন সাবজেক্ট ভাগ হয়ে যায়, কোচিংয়ে পড়তে যাই। তো আমি কোচিং থেকে যখন পড়ে আসতাম, তখন আমি দেখতাম আমার মা, জানি ঘরে একা আছে, যদি ঘরের ভিতর কেউ থাকে তাহলে জুতো বাইরে থাকবে, আমার মা ঘরে কারোর সাথে কথা বলতো। যখন আমার 16 বছর বয়স, তার আগে কিন্তু আমি এইসব জিনিসগুলো বুঝতাম না। আমার মা কথা বলতো, অনেকবার আমার পায়ের আওয়াজ পেয়ে জুতো খুলে ঘরে ঢুকতাম, ছুটে ছুটে আসতাম। তখন অত বাচ্চা বয়স, মা না চুপ করে যেত আর খুব গম্ভীর হয়ে বড় বড় চোখ করে না আমার দিকে তাকিয়ে থাকতো, প্রায়
2-3 সেকেন্ড, তারপর আবার নর্মাল হয়ে যেত যখন আমি এসে মা বলে ডাকতাম। এরকমই একদিন আমার 16-17 বছর বয়স, আমি এই যে জিনিসটা মনে মনে ভাবি, আমার মা কার সাথে কথা বলে, বাবা তো থাকে না, তাহলে মা কার সাথে কথা বলে একা একা বাড়িতে বসে। একদিন আমার মন হলো, পরে যখন আমি বাড়ি ফিরবো তখন আমি লক্ষ্য করব আমার মা কার সাথে কথা বলে, দেখবো। আমার মাথায় এটা আসে, আর আশা করি এটা আমার না, হতে পারে এরকম অনেকেরই হতে পারে, মা কার সাথে কথা বলে, এটা একটা উৎসাহ হতে পারে মনে আমাদের। তখন দিদিভাই বলে, শোনা, আমি তোমাকে কি বলবো, তুমি তো আমার মেয়ের বয়সী, আমি না একা একা পা টিপে টিপে বাড়ির সামনে আসি, এসে আমি আমাদের বাড়ির পেছন দিকে একদম দেয়ালের কান লাগিয়ে দাঁড়িয়ে রয়েছি। তো মা কাউকে বলছি আস্তে আস্তে যে তুমি আমাকে এরকম করে কেন জ্বালাচ্ছ, আমার ভালো লাগে না, তুমি আমাকে ছেড়ে যাও না, তুমি আমায় কেন নিয়ে গেছিলে ছোটবেলায়, হ্যাঁ কেন নিয়ে গেছিলে। তখন অপর যাকে বলছে সে কি বলছে আমি জানি না, সে ছেলে না মেয়ে আমি তাও জানি না, কিন্তু আমার মা আবার তাকে উত্তর দিচ্ছে, আমি তো তখন ছোট বাচ্চা ছিলাম, তোমার সন্তান ছিল না বলে তুমি নিয়ে চলে গেলে, তুমি আমাকে কেন নিয়ে গেলে, আর এইসব শিক্ষা তো আমি তোমার কাছে কোনোদিন চাইনি, তুমি আমাকে এরকম কেন দিয়েছো। আর আজকে আমাদের অবস্থা এত খারাপ, আমার মাথায় খুব চাপ পড়ে, গ্রামের লোকরা এসে 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 আমাকে জিজ্ঞেস করে, আমি তো তাদেরকে ভালো না করে থাকতে পারি না, আমি তো সব বলে দিই। আবার তারপরে কি বলছে, চুপ করে যাচ্ছে, আবার মা বলছে, ঠিক আছে, আচ্ছা আমি এখান থেকে ছেড়ে চলে যাব, আমি এখান থেকে ছেড়ে অনেক দূর চলে যাব, তাহলে তোমার শান্তি হবে তো, ঠিক আছে তুমি বলেছো ওখানে যা আছে আমি গিয়ে আমাবস্যার রাতে কেউ জানবে না, আমি সব তুলে নেবো, তুলে নিয়ে আমি চলে যাবো, ওগুলো তুমি আমার জন্য রেখেছো তো, আমি নিয়ে যাব, তুমি আমাকে ছেড়ে দেবে তো, আমার সাথে যাবে না তো। এই কথা যখন মা বলছে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছি। বিশ্বাস করবেন আমাদের দিদিভাই বলে, আমি 16 বছর বয়স পর্যন্ত গ্রামে মানুষ হলো কোনোদিন সাপ দেখিনি, আমি যে শুনছি আমি দেখছি আমার ঠিক পায়ের সামনে একটা সাপ বসে রয়েছে, ও না মনে হচ্ছে যেন মায়ের কথা শুনছে, একটা সাপ বসে রয়েছে। আমি ওই দেখে মাগো করে ব্যাগটা ফেলে দিয়ে দৌড়ে ঘরে ঢুকে যাই। আমার মা থতমত খেয়ে না আমার দিকে এরকম করে তাকিয়ে আছে। তখন আমি বলছি, ও মা তুমি এরকম করে দেখছো কেন, মা আমি তো তোমার মেয়ে, তুমি আমাকে চিনতে পারছো না। তখন আমার মা বলছে, ও না না কেন চিনতে পারবো না, ছুটে এলি কেন, ভয় পেয়েছিস, কি দেখেছিস। আমি বললাম, মা বাইরে সাপ। আমার মা না তখন একটা অট্ট হাসি হাসলো সাপের কথা শুনে, জানি না কেন। তখন না 1, 2, 3, 4 অঙ্কটা আমি মেলাতে পারতাম না, 16-17 বছর বয়স, অনেকটা ছোট। মা হাসলো, আমি মাকে বললাম, তুমি হাসছো কেন মা। মা তখন বললো, যা জামা কাপড় ছেড়ে তাড়াতাড়ি হাত পা ধুয়ে আয়, সাপ ঠাপ ওইসব কিছু না, হয়তো বাইরে কোনো পাট গাছ শোকাচ্ছে, হয়তো নালে পারে পাটের ওই কাটি ফাটি তুই দেখে ভয় পেয়েছিস, সাপ এখানে কোথা দিয়ে আসবে, সাপ এতদিনে তুই দেখেছিস। আমি বললাম, না মা। তখন আমি না ভুলে যাই মা কার সাথে কথা বলছিল, কি হ্যানা তা না সব ভুলে যাই কথা বলতে বলতে সাপের। যাই হোক, তারপর দিন কাটছে, আমিও যাই স্কুলে পড়তে যাই, বাড়িতে আসি, মাও দেখি মায়ের মতো কাজ করে, বাবার সাথে একসাথে গল্প করছে, যেরকম একটা হয় পরিবারে সেরকমই আমরা থাকতে থাকি, সেরকমই আমরা সবাই একসাথে থাকি। হঠাৎ করে সামনে আমাবস্যা আসে, তো আমার মা আমার বাবাকে বলে রাতের বেলা যে, দেখো তুমি কালকে তো আমাবস্যা, তুমি আমাকে কালকে তুমি আমাকে সন্ধেবেলা কিছু ফুল আর 4-5টা সিঁদুর এনে দেবে আর লাল জবা এনে দেবে। তখন আমার বাবা আমার মাকে বলে, কেন গো তুমি আবার এইসব কি করবে। তখন আমার মা বলে, আমার লাগবে, আমাকে একটু এনে দিও। এবার যেই দনিক আমার মায়ের মধ্যে একটা সুপার ন্যাচারাল পাওয়ার ছিল, আমার মা সবাইকে অনেক হেল্প করতো, নানা রকম কথা বলতো, প্রচুর লোক বাড়িতে আসতো জানতে, কারণ মায়ের একটা নাম হয়ে গেছিল। তো মা কিন্তু বিনা পয়সায় মানুষকে এই জিনিসগুলো সাহায্য করতো। বলছে আমার বাবা
ওই সবই ভেবেছে কোনো কারণে পুজোয় লাগবে। বাবা 4খানা সিঁদুর, মানে সিঁদুরের কৌটো, আর জবা ফুল বেশ অনেকগুলো, গ্রামের সাইড তো বাবা জবা ফুল অনেক পেরে নিয়ে আসে দিনের বেলায়, আর কিছুটা বাজার থেকে কিনে এনে দেয়। তো এবার সব থেকে বড় কথা হচ্ছে, আমার মাকে বলে তুমি এগুলো কি করবে? আমার মা বলে আমার লাগবে, রেখে দেয়। রাতের বেলা আমরা যেরকম প্রত্যেক দিন রাতের বেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, আমরা শুয়ে পড়েছি, কিন্তু আমাদের দিদিভাই বলে যে শোনা, আমাবস্যার কথাটা আমি যখন আড়াল থেকে শুনেছিলাম আমার মাথায় ছিল। আমি তখন 17 বছর বয়স, অতটাও বাচ্চা না, আমি বুঝতাম, আমার মাথায় থাকতো স্মরণে। আমার মা সেই দিনকে বলেছিল আজকে আমাবস্যা, তুমি আমাকে ফুল সিঁদুর এনে দিও। আমার মাথায় ছিল, মা বলেছিল আমি চলে যাব ওগুলো নিয়ে। তো মা কি নিয়ে চলে যাবে? মা কি আমাকে ছেড়ে চলে যাবে? বাবাকে ছেড়ে চলে যাবে? এইটা আমাদের দিদিভাইয়ের মাথায় ঘুরতো। দিদিভাই বলে শোনা, সেদিনকে আমার মা সারা রাত ঘুমায়নি, যতক্ষণ যাক না আমিও কিন্তু চোখ টিপে চুপ করে পড়ে আছি। একটা সময় মা মধ্যরাতে একা উঠলো, উঠে মা গা ধুলো, গা ধুয়ে একটা সাদা লাল পাড় শাড়ি পরে মা একা ঘরের দরজাটা হাট করে খুলে রেখে এক হাতে সিঁদুর এক হাতে জবা লাল ফুল নিয়ে বেরিয়ে যায়। আমিও মায়ের পেছনে পেছনে বেরোই। বাবাকে ভেবেছিলাম ডাকি, তারপর বাবাকে আর ডাকিনি, সাহস করে আমি বেরোই। আমি যখন মায়ের পেছনে পেছনে যাই, দেখলাম মা সেই যে বাঁশবাগান, ওই বাঁশবাগানের ভেতর ঢুকে গেল। আমার সাহস সেখানেই জবাব দিয়ে দেয়। ওই আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার, চারিপাশে ঝিঝি পোকার শব্দ, আমি আর সেই অন্ধকারের মধ্যে ঢুকতে পারিনি। আমি ওখানেই দাঁড়িয়ে থাকি। আমার দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমার পায়ের সামনে দেখি আগের সেই যে সাপটাকে আমি দেখেছিলাম, সেই সাপটা আমার পায়ের কাছে একদম স্থায়ীভাবে আমাকে দেখছে, মাথাটা উঠিয়ে। আমি ওই সাপটাকে দেখে ছুটতে মুখ চেপে সোজা চলে আসি বাবার কাছে। এসে আমি ভয়তে বাবাকে ডাকি। বাবা উঠে বলে কি হয়েছে? বাবাকে আমি সব কথা বলি। বাবা আমাকে বলল চল তো দেখি। সাথে যখন বাবা যায়, বাবা কিন্তু অন্ধকারে আমায় নিয়ে যায় ওই আমাবস্যায়, কারণ যদি কোনো রকম লাইট জ্বালিয়ে যাই মা সেটা টের পেয়ে যাবে। আমার বাবা মাকে সন্দেহ করে যে হয়তো মায়ের সাথে কারোর অবৈধ সম্পর্ক আছে। যখন এই ভেবে বাবা খুব রাগ করে আমাকে নিয়ে যায় মধ্যরাতে, তখন দেখি না, আমার মা মাটি খুঁড়ে কিছু হাঁড়ি, মাটির হাঁড়ি চারপাশে তুলে মাটির হাঁড়ির মাঝখানে আমার মা বসে আছে, আর পাগলের মতো মা চুল ছেড়ে কিছু একটা মন্ত্র পড়ছে আর মাথাটাকে দোলাচ্ছে, আর ওই সিঁদুর নিজে এরকম করে মাখছে মুখে, মাথায়, গায়ে, মায়ের সিঁদুরে সিঁদুর। আমি দেখে প্রচন্ড ভয় পাই। আমার বাবা অপেক্ষা করে আমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে একটা গাছের আড়ালে, যে আমার মা স্বাভাবিক রূপে যখন ফিরে আসবে তখন আমার বাবা আমার মাকে জিজ্ঞেস করবে এগুলো কি হচ্ছে। বলছে আমার বাবা আমাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, চোখের সামনে প্রায় আধ ঘন্টা পর দেখি না ওখানে হাঁড়িগুলো আছে না আমার মা আছে, শুধু ওই মাটি খোঁড়া, ওখানে সিঁদুর আর ওখানে লাল জবা পড়ে, আমার মাও নেই আর ওখানে মাটির হাঁড়িও নেই। আমার বাবা চোখের সামনে দেখে সব গায়েব। আমার বাবা প্রচন্ড ভয় পায়, রীতিমতো আমিও ভয় পাই। আমার বাবা আমাকে বলে মা এখানে দাঁড়ানোটা ঠিক হবে না, এখান থেকে চল বাড়ি ফিরে যাই। যখন বাড়ি ফিরে আসি তখন দেখি আমার মা যেই শাড়ি পরে সন্ধ্যা থেকে ছিল রাত পর্যন্ত, সেই শাড়ি পরে বিছানায় ঘুমাচ্ছে, চুল এলো করে ছাড়া, মাথায় সিঁদুর। তখন আমার বাবা ইশারা করে আমায় বলল শুয়ে পড়। আমি শুয়ে পড়ি, বাবাও শুয়ে পড়ে। সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন আমার মা একদম স্বাভাবিক, কিন্তু আমার বাবা আমার মাকে সব জিজ্ঞেস করে। তখন আমার মা কাঁদতে কাঁদতে বলে যখন আমার 2 বছর বয়স ছিল তখন আমাদের পেছনে, বাড়ির পেছনে বাঁশবাগানে এক যোগিনী বাস করত। সেই যোগিনী তার সন্তানকে হারিয়েছিল বহু বছর আগে, প্রায় 200-300 বছর আগে থেকে ওই যোগিনী ওই বাঁশবাগানে
থাকতো। কারণ যখন বহু বছর আগে ওই যোগিনী সবাইকে না কালা জাদু করতো গ্রামে, আর ওই গ্রামের লোক তারা ওই যোগিনীকে পিটিয়ে মেরে ওই পেছনে বাঁশবাগানে পুঁতে দিয়েছিল। বাঁশবাগানে পুঁতে দিলে কি হবে, তার আত্মাটা ওই বাঁশবাগানে ঘুরে বেড়াতো। একটা মেয়ে ছিল, যখন যোগিনীকে মারা হয়, মেরে পুঁতে দেওয়া হয়, তার মেয়েকে ওই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। তো সেই মেয়ের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। আদৌ সে হয়তো বেঁচে নেই, কিন্তু সেই যোগিনী তুলে নিয়ে গেছিল তার মেয়ে মনে করে আমার মাকে। এইটাই ছিল আজকের ঘটনা। তারপর ওখান থেকে আমার মা মুক্তি পায়, আর সেই যোগিনী অনেক সোনা দানা আমার মাকে দিয়ে গেছিল, যেগুলো আমার মা এনজিওতে দিয়ে দেয়। তো আজকের ঘটনাটা প্রিয় দর্শক বন্ধু কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে, কমেন্টে জানাবে। একদম অন্য স্বাদের একটা ঘটনা, গ্রাম বাংলার বহু বছর আগেকারের ঘটনা। যাই হোক, আজকে আসবো, সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। আজকের মতো টাটা, গুড নাইট। চলো।